আপনি কি জানেন আপনার ভেতরে এমন এক শক্তি আছে যেটা হয়তো আপনি নিজেই ভুলে গেছেন? হয়তো কেউ বলেছিল তুমি পারবে না, আর আপনি সেটির সাথে সাথে বিশ্বাস করে ফেলেছেন। হয়তো জীবনে কিছু ব্যর্থতা আপনাকে শিখিয়েছে আমি এমনই। কিন্তু যদি বলি আপনি আপনার মস্তিষ্ককে চাইলে এখনও পরিবর্তন করতে পারবেন। যে বিশ্বাসগুলো আপনাকে আটকে রেখেছে সেগুলো চাইলেই ভাঙা যায়, চাইলে একদম আজ থেকেই। এই অডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, কারণ আপনাদের জন্যে আছে মাইন্ডসেট পরিবর্তনের জন্য সহজ 7 দিনের চ্যালেঞ্জ, যার মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন সম্পূর্ণরূপে। আপনার সম্ভাবনা লুকিয়ে আছে কেন? ভাবুন তো, আপনার ভেতরে এক বিশাল শক্তি ঘুমিয়ে আছে। কেউ সেটাকে পুরোপুরি জাগাতে পারে, কেউ আবার সারা জীবন টেরই পায় না। বেশিরভাগ মানুষ বলে আমি পরিবর্তন হতে চাই, কিন্তু বাস্তবে আমরা এমন কিছু করি না যা সত্যিকারের পরিবর্তন আনে। কেন জানেন? কারণ আমরা সবাই আরামের জোনে আটকে আছি। যেমন ধরুন, আপনি জানেন ব্যায়াম করলে উপকার হবে, কিন্তু সকালে বিছানা ছেড়ে উঠতে কষ্ট লাগে। অথবা আপনি জানেন নতুন কিছু শেখা দরকার, কিন্তু পুরনো রুটিনটাই নিরাপদ মনে হয়। এই নিরাপত্তা, এই পরিচিতি, এটাই আমাদের সবচেয়ে বড় ফাঁদ। যদি আপনি সত্যিই নিজের লুকিয়ে থাকা ক্ষমতাকে জাগাতে চান, তবে আপনাকে প্রথমে দেখতে হবে কে বা কি আপনাকে পিছিয়ে দিচ্ছে, কোন পুরনো ভাবনা আপনাকে বেঁধে রাখছে, আর কোন অভ্যাস আপনাকে অদৃশ্যভাবে পরিচালনা করছে। তাহলে শুরু করি। অংশ ১, সীমাবদ্ধ বিশ্বাসের কারাগার। ১.১ অচেতন প্রোগ্রামিং, পরিবার, সমাজ আর অতীত কিভাবে অদৃশ্য দেয়াল গড়ে তোলে। শুনে অবাক লাগতে পারে, কিন্তু আপনি জন্মেছিলেন শূন্য বিশ্বাস নিয়ে। আপনার কোনো ধারণাই আপনার নিজের ছিল না। সবকিছু ধীরে ধীরে শিখেছেন আশেপাশের মানুষদের থেকে। পরিবার, সমাজ, বন্ধুবান্ধব সবাই আপনাকে কোনো না কোনো গল্প শোনিয়েছে। যেমন, ছেলেরা কাঁদে না, মেয়েরা এত সাহসী হওয়া ঠিক নয়, চাকরি মানে নিরাপত্তা, ঝুঁকি মানেই বিপদ। আর আপনি অজান্তেই এসব কথাকে সত্যি ধরে নিয়েছেন। মনোবিজ্ঞান বলে আমাদের শৈশবের অভিজ্ঞতা থেকেই তৈরি হয় সেই মূল বিশ্বাস, যা পরে আমাদের পুরো চিন্তার কাঠামো নির্ধারণ করে। যদি বাবা মা সবসময় বলেন ভুল করা মানেই ব্যর্থতা, তাহলে বড় হয়ে আপনি হয়তো কোনো নতুন কাজেই হাত দিতে চান না, ভুল করার ভয়ে। একটু ভাবুন তো, একবার চাকরির সাক্ষাৎকারে ব্যর্থ হয়েছেন, তারপর থেকেই মনে গেঁথে গেছে আমি ইন্টারভিউ দিতে পারি না। একটা ঘটনা, একটা মুহূর্ত, আর সেটাই এখন আপনার পরিচয়। এটাই সেই অদৃশ্য দেয়াল, যা আমরা নিজেরাই বানাই, আবার নিজেরাই বিশ্বাসও করি। এই দেয়াল ভাঙার প্রথম ধাপ হল উপলব্ধি করা। আপনার জীবনের অনেক গল্প আপনি লিখেননি, কেউ লিখে দিয়েছে। এখন প্রশ্ন হল, আপনি কি সেই পুরনো স্ক্রিপ্টে অভিনয় চালিয়ে যাবেন, নাকি নিজের গল্প নিজেই লিখবেন? ১.২ আরামের জোনের ভ্রান্তি, স্থির থাকার প্রকৃত বিপদ। চলুন একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দ্রুত উন্নতি করে, আর কিছু মানুষ একই জায়গায় আটকে থাকে? উত্তরটা খুব সহজ, আরামের জোন। কমফোর্ট জোন মানে এমন একটা মানসিক জায়গা যেখানে আপনি নিরাপদ বোধ করেন, যেখানে কোনো অজানা ঝুঁকি নেই, চমক নেই, চাপ নেই। যেমন, আপনি জানেন অফিসের একই কাজ প্রতিদিন করলেও কোনো বিপদ হবে না, তাই বছর পর বছর একই জায়গায়, একই বেতনে, একই অভ্যাসে আটকে আছেন। শুনতে নিরাপদ, কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় বিপদ। ভাবুন তো, আপনি যদি সব সময় একই তাপমাত্রায় পানি রাখেন, সেটা কখনো ফুটবে না। ঠিক তেমনি, আপনি যদি জীবনে কখনো চ্যালেঞ্জ না নেন, তাহলে আপনার ক্ষমতার পানি কখনো ফুটন্ত পর্যায়ে পৌঁছাবে না। একটা গবেষণায় দেখা গেছে, যতক্ষণ না আমাদের জীবনে সামান্য চাপ, সামান্য উত্তেজনা থাকে, ততক্ষণ আমরা নিজের ক্ষমতার সীমানা বাড়াতে পারি না।
মানে একটু অস্বস্তি আসলে আমাদের সাথেই কাজ করে, আমাদের বিপক্ষে নয়। তাই পরের বার যখন জীবনে কিছু কঠিন লাগবে, মনে রাখবেন এই কষ্টটাই আপনার বৃদ্ধি ঘটাচ্ছে। ধরুন আপনি প্রথমবার জিমে গেলেন, প্রথম কয়েকদিন ব্যথা, ক্লান্তি, অনিচ্ছা সবই আছে, কিন্তু ওই ব্যথার মধ্যেই মাংসপেশি তৈরি হচ্ছে, শক্তি বাড়ছে। জীবনও ঠিক তেমন। অস্বস্তি মানেই ব্যর্থতা নয়, এটা আপনার মস্তিষ্ক আর মনকে নতুন রূপে গড়ে তোলার প্রক্রিয়া। এখন একটু ভাবুন, আপনার আরামের জোন কোথায়? হয়তো সেটা আপনার চাকরি, যেখানে আপনি ভালো আছেন কিন্তু বাড়ছেন না। হয়তো সেটা কোনো সম্পর্ক যা ঠিক আছে কিন্তু আপনাকে অনুপ্রেরণা দেয় না। অথবা হতে পারে আপনার অভ্যাস, যেখানে আপনি জানেন আরও ভালো করা সম্ভব, কিন্তু কাল থেকে করব বলে প্রতিদিন নিজেকে মানিয়ে নিচ্ছেন। এই আরাম আসলে আপনার অদৃশ্য শত্রু। এটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে। যত বেশি আরামে থাকবেন তত বেশি ছোট হয়ে যাবেন নিজের চোখে। তাহলে কি করবেন? একটা ছোট্ট নিয়ম মনে রাখুন। দিনে অন্তত একটা কাজ করুন যেটা আপনাকে হালকা অস্বস্তিতে ফেলে। এটা হতে পারে ক্লাসে প্রশ্ন করা, নতুন কোনো দক্ষতা শেখা, অচেনা কাউকে হ্যালো বলা, অথবা একদম নতুন জায়গায় একা কফি খাওয়া। শুরুতে ছোট অস্বস্তি, কিন্তু ধীরে ধীরে সেটাই আপনাকে সাহসী করে তুলবে। এবং একদিন দেখবেন আপনার কমফর্ট জোন নিজেই বড় হয়ে গেছে। অংশ ২, ধারণার দ্বন্দ্ব। একটা কথা মনে রাখবেন, আপনি পৃথিবী যেমন দেখছেন সেটাই আপনার কাছে বাস্তব। কিন্তু সেই বাস্তবতা পুরো সত্য নয়, বরং আপনার মনের ফিল্টার করা এক সংস্করণ। আমাদের মস্তিষ্ক ঠিক ক্যামেরার মতো কাজ করে না, বরং ফটোশপের মতো, যা পছন্দসই রংটা বাড়িয়ে দেয়, অপছন্দের অংশটা ঢেকে ফেলে। এটাই কারণ দুইজন মানুষ একই ঘটনা দেখে একেবারে বিপরীত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তাহলে প্রশ্ন হল, আমরা কিভাবে সেই দৃষ্টিভঙ্গি বদলে এমনভাবে দেখতে শিখব যাতে সমস্যার ভেতরেও সম্ভাবনা খুঁজে পাই? ২.১ চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে দেখা। ভাবুন আপনি একটা প্রেজেন্টেশন দিতে গিয়ে ভুল বলেছেন। মাথা নিচু করে ভাবলেন, আমি তো একেবারে ফেল। কিন্তু একটু থামুন। আপনি যদি এটা অন্যভাবে দেখেন, হয়তো এই ভুলই আপনাকে শেখাবে কোথায় উন্নতি করতে হবে। মনোবিজ্ঞানীরা বলেন, কগনিটিভ রিফ্রেমিং মানে হল ঘটনাটিকে নতুন কোণ থেকে দেখা। একটা নেতিবাচক ঘটনা আসলে একটা ট্রেনিং সেশনও হতে পারে। উদাহরণ দিই, আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করলেন, কিন্তু বিক্রি হল না। আপনি চাইলে বলতে পারেন, আমি ব্যর্থ। কিন্তু আর একভাবে ভাবলে, হয়তো এটি বাজারের বাস্তবতা বোঝার একটা দারুণ অভিজ্ঞতা। হয়তো পরের বার আপনি আরও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। রিফ্রেমিং বাস্তবতাকে পাল্টায় না, কিন্তু বাস্তবতাকে দেখার চোখটা বদলে দেয়। যেখানে আগে দেয়াল দেখতেন, এখন দরজা দেখতে শুরু করবেন। ২.২ নিশ্চয়তা পক্ষপাতের ফাঁক। চলুন একটা মজার পরীক্ষা করি। ধরুন আপনি বিশ্বাস করেন, আমি ভাগ্যবান না। এখন দিনভর আপনি কি করবেন? যখনই কিছু খারাপ হবে, বাস ধরতে না পারা, ফোন পড়ে যাওয়া, আপনি বলবেন, এই তো প্রমাণ। কিন্তু যখন কিছু ভালো হয়, বন্ধু হঠাৎ কফি খাওয়াতে নিয়ে গেল, তখন আপনি সেটা গুরুত্বই দেন না। এটাই কনফার্মেশন বায়াস, যেখানে আমরা শুধু সেই তথ্য দেখি যা আমাদের পুরনো বিশ্বাসকে প্রমাণ করে। এই ফাঁদে পড়লে আমরা নিজেরাই নিজের সীমা আঁকি। যেমন কেউ ভাবে, আমি গণিতে দুর্বল। তারপর যখনই ছোট একটা ভুল হয়, সে ভাবে, দেখেছ, আবার ব্যর্থ। কিন্তু যেদিন সমাধান ঠিকঠাক হয়, সেটি সে লাখ বলে উড়িয়ে দেয়। এই মানসিক ফাঁদ ভাঙার উপায় কি? নিজেকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিন। প্রতিদিন এমন কিছু পড়ুন, দেখুন বা শুনুন যা আপনার বিশ্বাসের বিপরীত। যেমন আপনি যদি ভাবেন, আমি ইন্ট্রোভার্ট, কথা বলতে পারি না, তাহলে এমন কারো গল্প শুনুন যিনি একসময় লাজুক ছিলেন কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাসী বক্তা হয়েছেন। এতে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শিখবে, আমার বিশ্বাস কোনো পাথর লিখিত সত্য নয়,
এটা এক পরিবর্তনশীল গল্প যা আমি চাইলে নতুন করে লিখতে পারি। অংশ ৩ বৃদ্ধিমনা অনুঘটক ৩.১ স্থির মানসিকতার স্বৈরাচার। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আপনি স্কুলে গণিতে একটু দুর্বল ছিলেন। একদিন শিক্ষক বললেন, তুমি গণিতে ভালো না। সেই এক বাক্যই মনে গেঁথে গেল, আর তারপর থেকেই আপনি বিশ্বাস করলেন, আমি গণিতে খারাপ। এটাই বলে স্থির মানসিকতা, যেখানে আমরা ভাবি আমি যেমন তেমনই থেকে যাব। কিন্তু মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক দেখিয়েছেন অন্য রকম মানুষও আছে, বৃদ্ধি মনোভাব সম্পন্ন মানুষ। তারা ভাবে আমি হয়তো এখন পারছি না, কিন্তু চেষ্টা করলে শিখব। এই পার্থক্যটাই জীবন বদলে দেয়। স্থির মানসিকতার মানুষ সুযোগ পেলেও ঝুঁকি নেয় না, কারণ তারা ব্যর্থতাকে নিজের অপমান ভাবে। আর বৃদ্ধি মনোভাবের মানুষ ব্যর্থতাকে শেখার অংশ হিসাবে দেখে। তাই যখন আপনি বলেন, আমি এটা পারি না, আপনি আসলে নিজের ভবিষ্যৎ বন্ধ করে দেন। আপনার মস্তিষ্ক ঠিক শুনে রাখে কথাটা এবং বারবার সেই সীমা তৈরি করে ফেলে। কিন্তু যদি আপনি বলেন, আমি এটা এখনও পারি না, তখন মস্তিষ্কে যেন নতুন আলো জ্বলে ওঠে। এখনও মানে শেখার সুযোগ আছে। ৩.২ নিউরোপ্লাস্টিসিটির জাদু। আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক আসলে একটা ফ্লেক্সিবল মেশিন? অনেকে ভাবে বয়স বাড়লে শেখার ক্ষমতা কমে যায়, কিন্তু বিজ্ঞান বলে মস্তিষ্ক সারা জীবন নতুন সংযোগ তৈরি করতে পারে। এটি বলে নিউরোপ্লাস্টিসিটি। ভাবুন, আপনি গিটার শিখছেন। প্রথমে আঙুল ব্যথা করে, ভুল করতেই থাকেন। কিন্তু প্রতিদিন একটু করে প্র্যাকটিস করতে করতে আপনার মস্তিষ্ক গিটারের সুরের জন্য নতুন রাস্তা বানিয়ে ফেলে। একইভাবে আপনি যদি প্রতিদিন পাবলিক স্পিকিং অনুশীলন করেন, আপনার লজ্জা বা ভয়ের নিউরাল পথ দুর্বল হয়, আর আত্মবিশ্বাসের পথটা শক্তিশালী হয়। অর্থাৎ আপনার মস্তিষ্ক হার্ডওয়্যার নয়, এটি সফটওয়্যারের মতো। আপনি যেমন প্রোগ্রাম করবেন তেমন কাজ করবে। তাই যখন আপনি কমফোর্ট জোনের বাইরে যান, আপনি আসলে আপনার মস্তিষ্ককে বলছেন, নতুন কানেকশন বানাও, আমি বড় হতে চাই। ৩.৩ এখনও নীতি প্রয়োগ করুন। চলুন এক কাজ করি। নিজের জীবনের যে কোনো একটা জিনিস মনে করুন যেখানে আপনি সবসময় বলেন, আমি পারি না। এখন সেই বাক্যটা আবার বলুন, কিন্তু শেষে যোগ করুন একটা শব্দ, এখনও। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এখনও। আমি ব্যবসা বুঝি না, এখনও। আমি সকালে ওঠা মানুষ না, এখনও। দেখুন কতটা বদলে গেল মানে। এখনও শব্দটা আশা দেয়, সম্ভাবনা জাগায়, আর আপনার মস্তিষ্ককে বলে, এই দক্ষতাটা আমি শিখব। এর সঙ্গে যুক্ত করুন ছোট ছোট চর্চা। যেমন আপনি যদি কোডিং শিখতে চান, আজ শুধু একটি লাইন কোড লিখুন, আগামীকাল ২ লাইন। এভাবেই ধীরে ধীরে মস্তিষ্ককে নতুন পথ তৈরি করতে দিন। কারণ মনে রাখবেন, মস্তিষ্ক বৃদ্ধি পায় পুনরাবৃত্তি আর চ্যালেঞ্জের মাধ্যমে। অর্থাৎ আপনি যতবার চেষ্টা করবেন, আপনার ভিতরের ক্ষমতা মাংসপেশি ততটাই শক্তিশালী হবে। অংশ ৪ পুনর্গঠনের দৈনিক আচরণ। জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটা কাজে লাগে। তত্ত্ব জানার মানে নেই যদি তা জীবনে রূপ না নেয়। আজ আমরা কথা বলবো সেই ক্ষুদ্র অভ্যাসগুলো নিয়ে, যেগুলো দেখতে তুচ্ছ মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ক, আচরণ আর পুরো পরিচয়টাই নতুন করে গড়ে তোলে। ৪.১ ক্ষুদ্র অভ্যাসের শক্তি। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে আপনি কি করেন? বিছানায় ফোন চেক করা, দাঁত মাজা, চা বানানো, এসব কিছুই চিন্তা না করেই করেন, তাই না? গবেষণা বলে আমাদের প্রায় অর্ধেক কাজই অভ্যাসের ফল। তাই বড় পরিবর্তনের জন্য সবসময় ইচ্ছাশক্তি নয়, দরকার হয় স্মার্ট অভ্যাস। বেশিরভাগ মানুষ ভাবে, কাল থেকে আমি একদম বদলে যাব। কিন্তু ইচ্ছাশক্তি খুব অল্প সময় টিকে, যেন ব্যাটারির মতো বারবার চার্জ দিতে হয়। তাই পরিবর্তনের চাবিকাঠি হল ছোট পদক্ষেপ। একদম ছোট, যেন মস্তিষ্কের প্রতিরোধ বুঝে ওঠার আগেই আপনি কাজটা করে ফেলেছেন। উদাহরণ দিই,
আপনি যদি লেখক হতে চান আজই শুরু করুন, মাত্র এক বাক্য লিখে। শরীরচর্চা করতে চান দাঁত মাজার পর 2টা পুশ আপ দিন। টাকা জমাতে চান আয়ের মাত্র 1% জমা রাখুন। ছোট ছোট অভ্যাসগুলো আসলে সুদের মতো, প্রতিদিন একটু করে জমে, শেষে বিশাল পরিবর্তন নিয়ে আসে। একটা কথা মনে রাখুন, বড় ফলাফল আসে ধারাবাহিক ছোট প্রচেষ্টা থেকে। আপনি যত ধারাবাহিক হবেন, আপনার স্নায়ুতন্ত্র ততই নতুন পরিচয় গড়ে তুলবে। 4.2 ভিজুয়ালাইজেশন 2.0 শুধু দেখবেন না, অনুভব করুন। এখন আসি আর একটা জাদুকরী কৌশলে, ভিজুয়ালাইজেশন। এটা কোনো কল্পনা নয় যে মন চাইলে ঘটবেই। এটা হচ্ছে মস্তিষ্কের প্রশিক্ষণ, যেখানে আপনি ভবিষ্যতের সফল নিজেকে আগেই দেখে ফেলছেন। একটা অবিশ্বাস্য গবেষণায় দেখা গেছে, কিছু ওজন উত্তোলক শুধু মনে মনে ব্যায়াম করেছিল। তারা বাস্তবে কিছুই তোলেনি, তবু তাদের আঙুলের শক্তি বেড়েছিল 35% পর্যন্ত। কারণ মস্তিষ্ক বুঝতেই পারেনি যে তারা কেবল কল্পনা করছে। অর্থাৎ যখন আপনি মনের চোখে কিছু দেখেন, আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তবের মতোই অনুভব করে। তাই আপনি যদি সফল হতে চান, শুধু ফলাফল কল্পনা করবেন না, ফলাফলের অনুভূতিটা অনুভব করুন। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে। 1. সব ইন্দ্রিয় ব্যবহার করুন। শুধু দৃশ্য নয়, শব্দ, গন্ধ, স্পর্শ সব কিছু কল্পনা করুন। যেমন আপনি যদি প্রেজেন্টেশন দিচ্ছেন ভাবেন, তাহলে শুনুন করতালির শব্দ, দেখুন আত্মবিশ্বাসী ভঙ্গি। 2. অনুভূতি জাগান। ভাবুন আপনার সাফল্যে আপনি গর্বিত, শান্ত, কৃতজ্ঞ। সেই অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে দিন। 3. কর্মের সঙ্গে যুক্ত করুন। ভিজুয়ালাইজেশন কোনো বিকল্প নয়, এটি প্রস্তুতি। প্রথমে মনের ভেতরে অনুশীলন করুন, তারপর বাস্তবে পদক্ষেপ নিন। যেভাবে ক্রীড়াবিদরা প্রতিদিন মানসিকভাবে জয় কল্পনা করেন, আপনিও পারেন। নিজেকে দেখুন সাফল্যের আলোয়, আত্মবিশ্বাসী, দৃঢ়, প্রস্তুত। কারণ মস্তিষ্ক পার্থক্য করতে পারে না বাস্তব অভিজ্ঞতা আর তীব্র মানসিক অনুশীলনের মধ্যে। তাই এটি ব্যবহার করুন প্রতিদিন কয়েক মিনিট নিজের ভবিষ্যৎকে আগে থেকেই অনুভব করতে। অংশ 5. আপনার অদেখা শকে মুক্ত করুন। 5.1 বাইরের স্বীকৃতি থেকে মুক্তি। আপনি কি কখনো খেয়াল করেছেন, আমাদের জীবনের বড় একটা অংশ কেটে যায় শুধু অন্যেরা কি ভাববে এই চিন্তায়? শৈশব থেকেই আমরা শিখি, ভালো নম্বর পেলে আমরা ভালো মানুষ, প্রশংসা পেলে আমরা যথেষ্ট, আর ব্যর্থ হলে যেন মূল্যটাই শেষ। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের স্বমূল্য, সেলফ ওয়ার্থ ছোটবেলা থেকেই অন্যের চোখে গঠিত হয়। পিতামাতার অনুমোদন, শিক্ষকের প্রশংসা বা সমাজের মানদণ্ডে। ফল, আমরা এমন এক অবস্থায় পৌঁছাই যেখানে নিজের আনন্দ, নিজের শান্তি পুরোপুরি নির্ভর করে কারো ভালো লাগা বা খারাপ লাগার ওপর। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যেদিন কেউ আপনাকে প্রশংসা করে আপনি আনন্দে ভরে যান, আর যেদিন সমালোচনা করে মনে হয় পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে। এভাবে আমরা হয়ে যাই এক অদৃশ্য দড়িতে বাঁধা পুতুল। প্রশংসা টানলে নাচি, সমালোচনা কাটলে ভেঙে পড়ি। কিন্তু এই শৃঙ্খল ভাঙা যায়। মনোবিজ্ঞানী পল ডুনিয়ন বলেছেন, যখন আমরা নিজেদের মূল্য নির্ধারণ করি অর্জনের ওপর, তখন জীবনটা সিসিফাসের মতো হয়ে যায়, যে পাহাড়ে পাথর ঠেলে তোলে কিন্তু সেটা আবার গড়িয়ে পড়ে। মুক্তির পথ, অবশিষ্টহীন স্ব-ভালোবাসা, মানে নিজেকে ভালোবাসা এমনকি অসম্পূর্ণ অবস্থায়ও। এটা অলসতা নয়, এটা সেই দৃঢ় মঞ্চ যেখান থেকে সত্যিকারের পরিবর্তন শুরু হয়। যখন আপনার আত্মমূল্য স্থির হয়, আপনি আর বাহ্যিক স্বীকৃতির দাস থাকেন না, বরং ঝুঁকি নিতে, শিখতে, নতুন কিছু চেষ্টা করতে সাহসী হয়ে ওঠেন। তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন, আপনার মূল্য কি অর্জনে না অস্তিত্বে? 5.2 তরঙ্গ প্রভাব। আপনার পরিবর্তন অন্যদের অনুপ্রাণিত করে। অনেকে ভাবে নিজের উন্নতি করা মানে স্বার্থপর হওয়া, কিন্তু সত্যটা উল্টো। আপনি যখন নিজের সম্ভাবনা জাগান, আপনার চারপাশের মানুষও তাতে আলো পায়।
একটা দল কল্পনা করুন যেখানে একজন সদস্য সব সময় ইতিবাচক, দৃঢ়, হাসি খুশি। দেখবেন ধীরে ধীরে বাকিরাও সেই এনার্জিতে ভেসে যাচ্ছে। এটাকেই বলে ইমোশনাল কন্ট্যাজিয়ান, অনুভূতির সংক্রমণ, যা পুরো টিমের পারফরম্যান্স বদলে দিতে পারে। তাই যখন আপনি সীমাবদ্ধ বিশ্বাস ভাঙেন, বৃদ্ধি মনোভাব গ্রহণ করেন, প্রতিদিন ছোট ছোট অভ্যাসে নিজেকে গড়েন, আপনি অজান্তেই অন্যদের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠেন। ভাবুন তো, আপনার এক সহকর্মী আপনাকে আত্মবিশ্বাসের সাথে বেতন নিয়ে কথা বলতে দেখে নিজেও সাহস পেতে পারে। আপনার নিয়মিত ব্যায়াম দেখে পরিবারের কেউ হয়তো হাঁটতে শুরু করবে। আপনার স্বপ্নের প্রতি দৃঢ়তা দেখে বন্ধুরাও ভাববে, যদি ও পারে, আমি কেন পারব না? আমাদের মস্তিষ্ক সামাজিক শেখায় অত্যন্ত দক্ষ। তাই আপনার ব্যক্তিগত পরিবর্তন কেবল আপনার নয়, একি একটি তরঙ্গ যা ধীরে ধীরে আপনার চারপাশের মানুষদের ভেতর ছড়িয়ে পড়ে। আপনি যদি সত্যিই নিজের অদেখা শখে মুক্ত করতে চান, তবে মনে রাখবেন, আপনার আলো জ্বলে উঠলেই অন্যদের পথ আলোকিত হয়। নিজেকে বদলান, আর দেখবেন পৃথিবীও একটু একটু করে বদলে যাচ্ছে। 1 সপ্তাহের চ্যালেঞ্জ। এখন আমি আপনাকে দিচ্ছি একটা সহজ কিন্তু গভীর 7 দিনের চ্যালেঞ্জ। এটা আপনার জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে যদি আপনি সত্যিই করেন। দিন 1, নিজের সীমাবদ্ধ বিশ্বাস লিখে ফেলুন। যেমন, আমি আত্মবিশ্বাসী নই, আমি পরিবর্তন করতে পারি না, আমার সময় নেই। তারপর লিখুন এর বিপরীতে 1 লাইন, আমি শিখছি আরও আত্মবিশ্বাসী হতে। দিন 2, যে কোনো একটি ছোট নতুন অভ্যাস শুরু করুন। যেমন, ঘুমানোর আগে 5 মিনিট ডায়েরি লেখা, অথবা সকালে ঘুম থেকে উঠে 2টা গভীর শ্বাস নেওয়া। দিন 3, একটি ব্যর্থতা মনে করুন, আর সেটাকে নতুনভাবে দেখুন, এটা আপনাকে কি শিখিয়েছে। দিন 4, প্রতিদিন 2 মিনিট সময় দিন নিজের ভবিষ্যৎ কল্পনা করতে। চোখ বন্ধ করে দেখুন, আপনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন, হাসছেন, এগিয়ে যাচ্ছেন। দিন 5, যাদের সঙ্গে আপনি সময় কাটান তাদের মধ্যে একজনকে অনুপ্রাণিত করুন। তাকে একটা ইতিবাচক কথা বলুন, যেমন, তুমি পারবে, শুধু চেষ্টা চালিয়ে যাও। দিন 6, কোনো এক কাজে এখনও শব্দটা যোগ করুন, যেমন, আমি ভালো লেখক নই, এখনও। দিন 7, দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি যথেষ্ট, আমি এগোচ্ছি, আমি নিজেই আমার প্রমাণ। শেষ কথা, প্রতিদিন সকালে সূর্য ওঠে, আগের দিনের মতোই, কিন্তু প্রতিবারই নতুন আলো নিয়ে আসে। আপনার ভেতরেও ঠিক সেই আলো আছে, যা জেগে উঠলে শুধু আপনাকেই নয়, আপনার চারপাশের পৃথিবীকেও আলোকিত করবে। অপেক্ষা নয়, আজই শুরু করুন। একটা ছোট পদক্ষেপ নিন, একটা ছোট হ্যাঁ বলুন নিজের দিকে। আপনার গল্প এখনও শেষ হয়নি, এটা তো সবে শুরু।